হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা ভাইরোলজি ক্লাসে চলে এসেছি। ভাইরোলজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। ল্যাব সেকেন্ড ইয়ারের ক্লাস হলো ভাইরোলজি ক্লাস। ভাইরোলজি ক্লাসে আমরা আজকে মামস পড়ব। সবাই কেমন আছেন? নোভেল করোনা ভাইরাস আমাদেরকে শিখিয়েছে কিভাবে ঘরে থেকে সময়গুলোকে ব্যবহার করা যায়, কিভাবে ঘরে থেকে আমরা ক্লাস নিতে পারি। ওকে, সবাই ঠিকমতো ক্লাসে আসেন না। আশা করব সবাই ক্লাসে আসবেন। তো আমরা এখন শিখেছি কিভাবে করে ঘরে থেকে অনলাইনে ক্লাস করা যায়, কিভাবে করে সময়গুলোকে ব্যবহার করা যায়। ওকে, তো আমরা আজকে মামস পড়ব। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে মিজেলস ভাইরাস পড়েছিলাম, মিজেলস ভাইরাস। এখন আমরা মামসটা পড়বো। আমরা ভাইরোলজি পড়ছিলাম, তার মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস পড়েছিলাম। আমাদের আগের ক্লাসে আমরা পড়েছিলাম অনেকগুলো ভাইরাস, আমি দেখাচ্ছি। আমরা এখন সিস্টেমিক ভাইরোলজিতে প্রবেশ করেছি। এর আগে আমরা ক্লাসিফিকেশন, তো তার মধ্যে আমরা এই যে আমরা মিজেলস ভাইরাসটা পড়েছি, এখন আমরা মামস ভাইরাসটা আজকে পড়বো। আচ্ছা, মামস ভাইরাসটা কি? আমরা মামস ভাইরাসটা পড়বো। মামস ভাইরাস হলো প্যারামিক্সো ভাইরাসের ফ্যামিলি, ঠিক আছে? মামস ভাইরাস হলো প্যারামিক্সো ভাইরাস ফ্যামিলি। এটা একটা আরএনএ ভাইরাস। হ্যাঁ, এটাতে কি থাকে? একটা অ্যান্টিজেন থাকে। একটা অ্যান্টিজেন থাকে মামস ভাইরাসে, একটা অ্যান্টিজেন থাকে। এটা কি হয়? এটা হচ্ছে র্যাপিডলি ইনঅ্যাক্টিভেটেড বাই দ্য কেমিক্যাল এজেন্টস, হিট, আলট্রাভায়োলেট রে, এগুলো দিয়ে এটা কি হতে পারে? ইনঅ্যাক্টিভেটেড। আচ্ছা, তো আমরা আগে প্রথমে মামস ভাইরাস তো জেনেছি। মামস শব্দটা কোত্থেকে এসছে একটু জেনে নিই। মামস শব্দটা এসছে হচ্ছে ব্রিটিশ একটা ওয়ার্ড থেকে। এটা মানে হলো দিস রেজাল্টস ফ্রম অ্যাপিয়ারেন্স অফ দ্য পেশেন্ট উইথ রেজাল্ট অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং। কি এটা হচ্ছে প্যারোটিড, ওটাকে তখন কি হয়? মামস ভাইরাসের আক্রমণ ঘটলে প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং হয়। আমরা সবাই কম বেশি এই এই যে ভাইরাসটা দেখেছি, আপনারা দেখলেই চিনবেন। তো এটা হচ্ছে একটা প্যারামিক্সো ভাইরাস ফ্যামিলি। এটা প্রপার্টি হচ্ছে কি, এটাতে থাকে হচ্ছে সেল সেল কালচারস হচ্ছে প্রাইমারি। এটা হচ্ছে প্যারামিক্সো, আমরা শুধু এই লাইনটা পড়লে হবে যে এটা একটা প্যারামিক্সো ভাইরাস ফ্যামিলি, ঠিক আছে? আর বেশি কিছু পড়া লাগবে না। আচ্ছা, এই যে এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন মামস হলে বাচ্চারা কীরকম হয়। এই যে এরকম করে ফুলে যায়। এই যেখানে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড থাকে, এটা কি হয়? সোয়েলিং হয়ে যায়। এটা সোয়েলিং হলে এটাকে আমরা আচ্ছা, তো আমরা একটু প্যাথোজেনেসিসটা জেনে নিই। এটা হচ্ছে একটা রেসপিরেটরি ট্রান্সমিশন হয় এই মামস ভাইরাসের। এখানে কি হয়? রিপ্লিকেশন হয় নাজোফ্যারিংস আর অ্যান্ড রিজিওনাল লিম্ফ নোড। এগুলো আপনাদের লেখা লাগবে না, কারণ হচ্ছে এত ডিটেলসে আমাদের কিছু লাগবে না। আমরা শুধুমাত্র ভাইরাসটা সম্পর্কে একটু জানার জন্য পড়ছি। হ্যাঁ, তো এই লাইনটা আপনারা লিখতে পারেন যে এটা কি হয়? রেসপিরেটরি ট্রান্সমিশন অফ ভাইরাস হয় এখানে। রিপ্লিকেশন ইন লেখা লাগবে না। এটা সাধারণত এটা লিখতে পারেন। এখানে হচ্ছে যে 12 থেকে 25 দিন পর এক্সপোজারের পরে এটা টিস্যুতে স্প্রেড হয়, ঠিক আছে? তো আমরা একটু দেখে নিই এখানে কি হয় আসলে। এখানে ন্যাজোফ্যারিংস, এই যে আমাদের ন্যাজোফ্যারিংস, এবং হচ্ছে এখানে যে রিজিয়নাল লিম্ফ নোড আছে, এখানে কি হয়? এই জায়গাতে রিপ্লিকেশন হয়। রিপ্লিকেশন হয়ে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডটা কি হয়? সোয়েলিং হয়ে যায়। আচ্ছা, তো এটা পিরিয়ড হচ্ছে 14 থেকে 18 দিন, ঠিক আছে? ইনকিউবেশন পিরিয়ড, ইনকিউবেশন পিরিয়ড মানে তো বুঝেন। ইনকিউবেশন পিরিয়ড হলো, গুড মর্নিং রাখাইন, তাওয়ান রাখাইন, গুড মর্নিং। থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। আসলে কেউ কথা না বললে বুঝতে পারি না কথা, আমার কথা বোঝা যাচ্ছে কি না, আমার পড়া বোঝা যাচ্ছে কি না,
কিংবা আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা একটু কথা বললে ভালো লাগে, ঠিক আছে? তো আপনারা কমেন্ট করুন, কোনো থাকলে কমেন্ট করবেন, কিছু না বুঝলে কমেন্ট করবেন, কোনো যে কোনো অসুবিধা কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 14 থেকে 18 দিন। হ্যাঁ, এটা হচ্ছে আসলে কি নন স্পেসিফিক সিনড্রোম। এখানে গলা ফুলে যাবে, বাচ্চার খেতে কষ্ট হবে। হ্যাঁ, মাঝে মধ্যে এখানে ম্যালেজ হইতে পারে, মানে তারপর হইতে পারে যে মাইলজিয়া হইতে পারে। মাইলজিয়া মানে হচ্ছে সারা শরীরে ব্যথা করবে, তো একটু মানে মাসেলের পেইন হবে, ঠিক আছে? মাইলজিয়া মানে হচ্ছে মাসেলের পেইন। লো গ্রেড ফিভার থাকতে পারে অনেক সময়, আর হচ্ছে যে হেডেক, অনেক সময় ব্যথাও থাকতে পারে, মাথা ব্যথা। তো এইখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় 20% কেজি ইনফেকশনসটা অ্যাসিমটোমেটিক থাকে, মানে হচ্ছে সবার ক্ষেত্রে সব সিমটম দেখা যায় না, শুধু গলাটা ফুলে যায়, এরপরে বাকি 80%-এ দেখা যায়। তার মধ্যে 30-40% হচ্ছে প্যারোটাইটিস, ঠিক আছে? এটা ক্লিনিক্যাল ডেফিনিশন যদি আমরা বলতে চাই, এটা এক পাশেও হতে পারে, দুই পাশেও হতে পারে। এই বাচ্চার ক্ষেত্রে দেখেন এক পাশে, বাচ্চাকে মানে এক পাশে দেখিয়েছে, এটা আবার দুই পাশেও হতে পারে, ঠিক আছে? এখানে কি হয়, এটা সেলফ লিমিটেড সোয়েলিং অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখানে কি হয়, এখানে কি লাগবে, এখানে অ্যান্টিবডি তৈরি হয় অ্যাগেনস্ট অ্যাজ অ্যান্ড ভি সারফেস অ্যান্টিজেন মামস রেয়ার বিফোর 6 মান্থ অফ এজ। আচ্ছা, 6 মাসের আগে মামস তেমন একটা হয় না। আমরা একটু প্যাথোজেনেসিসটা জেনে নিই, ঠিক আছে? আচ্ছা, প্যাথোজেনেসিসটা আমরা একটু জেনে নিই। প্যাথোজেনেসিসটা কী জিনিস? প্যাথোজেনেসিস হচ্ছে এটা খুবই কন্টাজিয়াস একটা ভাইরাস, মানে বাসায় একজনের হলে বাচ্চা অন্যদেরও হতে পারে, ঠিক আছে? কন্টাজিয়াস। এটা কোত্থেকে হয়? রেসপিরেটরি ইনফেকশন দিয়ে হয়। রেসপিরেটরি অ্যাকোয়ার্ড ফ্রম দ্য রেসপিরেটরি সিক্রেশন অ্যান্ড স্যালাইভা। আচ্ছা, এটা আমরা পড়েছি কোত্থেকে হয়। তারপর আমি চাইলে আপনাদেরকে আরেকটু শর্ট করে লিখে দিতে পারি কোত্থেকে হয়। অ্যাকোয়ার্ড ফ্রম দ্য কোত্থেকে হয়? অ্যাকোয়ার্ড ফ্রম রেসপিরেটরি সিক্রেশন, আমি আগেই বলেছি, রেসপিরেটরি সিক্রেশনস অ্যান্ড স্যালাইভা থেকে হয়, ঠিক আছে? ভায়া অ্যারোসেল অ্যান্ড ফোমাইটস। অ্যারোসেল এবং ফোমাইটস যদি ঢুকে যায় রেসপিরেটরি সিক্রেশন অ্যান্ড স্যালাইভাতে কী হয়, গিয়ে এটা রিপ্লিকেশন হতে থাকে। কোথায়? ন্যাজোফ্যারিংস এবং আমরা তো বলেছি ন্যাজোফ্যারিংসের যেখানে ন্যাজোফ্যারিংস এবং যেখানে লিম্ফ নোড আছে ওখানে। কীভাবে হবে? রেসপিরেটরি সিক্রেশনের মাধ্যমে। রেসপিরেটরি সিক্রেশনের মাধ্যমে, ঠিক আছে? সিক্রেশনস অ্যান্ড স্যালাইভা অলসো via aerosol aerosols or fomites. ওকে, এত কঠিন করেও পড়ার দরকার নাই, ঠিক আছে? এটা রেসপিরেটরি সিক্রেশনের মাধ্যমে ছড়ায়, রেসপিরেটরি এবং স্যালাইভা সিক্রেশনের মাধ্যমে, এতটুকু মনে রাখতে হবে। এখানে কি হয়, ভাইরাস ইনফেক্ট হয় আপার অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক লিডিং টু দ্য সেল লোকাল রিপ্লিকেশন। আমি আগে আপনাদেরকে ছবিতে দেখিয়েছিলাম, দেখেন এখানে বলেছিলাম এই যে এখানে ন্যাজোফ্যারিংস আছে, এখানে কি হয়, এখানে ভাইরাস সেলগুলো ঢুকে এখানে লিম্ফয়েড টিস্যুর মধ্যে গিয়ে ওরা কী করে, ওরা এখানে রিপ্লিকেশন করে। এই যে এখানে কি হয়, এখানে ঢুকে এই যে নেজোফ্যারিংসে থাকে, নেজোফ্যারিংসের এই জায়গায় কী হয়, এখানে যে লিম্ফয়েড টিস্যু আছে এখানে কী হয়, ওরা রিপ্লিকেশন করে, ঠিক আছে? আচ্ছা, এটার তো আমরা ইনকিউবেশন পিরিয়ড পড়েছি। ইনকিউবেশন হচ্ছে 14 থেকে 18 দিন, ঠিক আছে? 14 থেকে 18 দিনের পর্যন্ত এটা থাকে। দেন কি হতে পারে, এটা হচ্ছে সাধারণত এটা কী হয়, বিভিন্ন সাইটে যেতে পারে, স্যালাইভারি গ্ল্যান্ড, আদার গ্ল্যান্ড। এই যে আমরা এখানে যে দেখিয়েছিলাম, এই যে স্যালাইভারি গ্ল্যান্ড, আদার গ্ল্যান্ড, এখানে আশেপাশে যা আছে তাকে কী করবে, ইনফ্লামেশন করে। এই জন্যই হচ্ছে যখন এই ভাইরাসটা শরীরে থাকে
তখন হচ্ছে এখানে যে আশেপাশে লিম্ফ নোডে গিয়ে কী করে, তারা রেপ্লিকেশন করে। এরপরে যখন এখানে আপনার ইয়েতে এই পাশে যেহেতু আমাদের প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে, প্যারোটিড গ্ল্যান্ডকে কী করে ইনফ্লামেশন করে প্যারোটিড গ্ল্যান্ডে, এই জন্যই হচ্ছে প্যারোটাইটিস হয়। ঠিক আছে, 40-50%, 30-40, আচ্ছা 40-50% কেসে যে প্যারোটাইটিস হয়, যে 30-40%, সরি 30-40% কেসে কী হয়, এটা প্যারোটাইটিস হয়, যে প্যারোটিড গ্ল্যান্ডের ইনফ্লামেশন হয়। ওকে, দেন আমরা সিমটমগুলো একটু দেখি। তো সিমটমগুলো আমরা একটু ছবির মাধ্যমে দেখি। তো ওর কি কি হয় সিমটমে দেখেন। আচ্ছা দেখেন, বা এই যে মাথা ব্যথা করতে পারে, পেইন হতে পারে, জয়েন্টে জয়েন্টে পেইন হতে পারে। তা আমি একটু বড় করে দিই। দেখেন তার কি হতে পারে, মাথা ব্যথা হইতে পারে, পেইন হইতে পারে। লেখা বোঝা না গেলে সমস্যা না, আমার কথাটা শোনেন, ঠিক আছে। সোলেন প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড ফুলে যেতে পারে। তারপর হতে পারে যে তার খিদা মন্দা হইতে পারে, যে বমি বমি ভাব লাগতে পারে, জ্বর আসতে পারে। অনেক সময় কি হতে পারে, গলা শুকিয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা প্রিভেনশন নিয়ে আমরা এখন পড়বো না, আমরা আরও একটু সামনের দিকে যাই। তো আমরা আরেকটা ফিগার দেখি, এখানে দেখি স্পষ্ট দেখা যাচ্ছে। দেখেন, সোলেন গ্ল্যান্ডস অ্যান্ড আন্ডার দ্য জ অর এয়ার্স, হ্যাঁ কানের নিচে এখানে কি হয়, যে ফুলে যাচ্ছে। আপনারা দেখেছেন বাচ্চাটা কি যে ফুলে যাচ্ছে। আমি রিয়েল পিক দেখাবো, পড়াটা শেষ করে নিই, তারপরে হচ্ছে আমি রিয়েল পিক দেখাবো। দেন হচ্ছে হেডেক, মাথা ব্যথা হতে পারে, মাসেলে ব্যথা হতে পারে আশেপাশে, তার টায়ার্ড লাগতে পারে, লস অফ অ্যাপাটাইট। ঠিক আছে, তো আপনারা এগুলোকে একসাথে করে লিখে ফেলতে পারেন। এখানে যেমন 1 2 3 4 5 6, আমরা 6টা বলেছি, যে অনেকটা একই, সবগুলো একই সিমটম। ঠিক আছে, মাথা ব্যথা করবে, জয়েন্টে ব্যথা করবে, ফুলে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে জ্বর হতে পারে, মুখ শুকনা শুকনা লাগবে, ড্রাই মাউথ হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু এখানে যাই। তো দেখেন, এটার বিরুদ্ধে ইমিউনিটি তৈরি করা যায়, লাগবে না। আচ্ছা, যে কমপ্লিকেশনটা আমরা পড়তে পারি, যে তারা অনেকগুলো কমপ্লিকেশন করে, যাদের এই যে এই ভাইরাসটা আক্রমণ হবে, ঠিক আছে, তাদের অনেকগুলা কমপ্লিকেশন হতে পারে। যেমন ধরেন মামসের কমপ্লিকেশন হতে পারে যে এপিডিডাইমোরখাইটিস, তারপর অ্যাট্রোপি, স্টেরিলিটি, লো স্পার্ম কাউন্ট হয়ে যেতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অনেক সময় ইনভলভ হতে পারে 60% কেসে। ঠিক আছে, তারপর হতে পারে যে অ্যাসেপ্টিক ম্যানিনজাইটিস হতে পারে, অনেক সময় যে ডেফনেস হয়ে যেতে পারে। ডেফনেস মানে বুঝেন তো, কানে শুনেন। আর্থ্রাইটিস মানে কি, ব্যথা, জয়েন্টে ব্যথা। ওফারাইটিস হতে পারে। আচ্ছা, তো আমরা এগুলো চাইলে জানতে পারি। তো এনকেফালাইটিস মানে হচ্ছে যে এটা একটা ভাইরাল ইনফেকশন, যেটা কিসে থেকে হয়, যেটা হচ্ছে ব্রেনে হয়, ইনফ্লামেশন অফ দ্য ব্রেন। হ্যাঁ, অর্থাইটিস মানে হচ্ছে যে ইনফ্লামেশন অফ দ্য সোয়েলিং অফ ওয়ান অর বোথ টেস্টিস। ঠিক আছে, টেস্টিসের এত কঠিন করে পড়া লাগবে না। অর্থাইটিস মানে হচ্ছে টেস্টিসের ইনফ্লামেশন। এপিডিডাইমোরখাইটিস হচ্ছে, দেন হচ্ছে যে অ্যাট্রোপি স্টেরিলিটি হচ্ছে টেস্টিসে, ওটার ফলে কি হয়, টেস্টিসে যখন ইনফ্লামেশন হবে, অ্যাট্রোপি স্টেরিলিটি হয়ে কি হবে, স্পার্ম কাউন্ট কমে যাবে। ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট হলে এটাকে আমরা এনকেফালাইটিস বলছি। তারপর ডেফনেস হচ্ছে, হ্যাঁ এই যে বিভিন্ন রকমের অনেক কিছু হইতে পারে। আচ্ছা, এটার জন্য আমরা ল্যাবরেটরি কী ডায়াগনোসিস করব, সাধারণত ল্যাবরেটরি কনফার্মেশন তেমন দরকার হয় না, আমরা দেখে বুঝতে পারি। তো সিমটম দেখেও বুঝতে পারি। হ্যাঁ, তো এরপরও যদি আমরা করি, তাহলে স্যালা বা ইউরিন অথবা সিএসএফ নিয়ে আমরা এটাকে কালচার করে দেখব। ঠিক আছে, ইমিউনোলজি, যেহেতু আপনারা ল্যাবের স্টুডেন্ট, তো আপনাদের একটু বেশি জানা লাগতে পারে। ঠিক আছে, এটা সাধারণত সাবক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করে ফেলি। হ্যাঁ, তারপরে যদি করি আর কি, তাহলে আরটিপিসিআরই হচ্ছে সব থেকে বেশি বেস্ট, ওইটা দিয়ে বোঝা যায়। তো সাধারণত আমরা এনজাইম ইমিউনোঅ্যাসিড টেস্ট করতে পারি, যেখানে আমরা ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন জি এগুলো পাই। ঠিক আছে, হায়ার অ্যান্টিবডি টাইটার করতে পারি, যে অ্যান্টিবডি টাইটার করতে পারি। আইসোলেশন করে আমরা কী করতে পারি, অ্যালাইসা কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট এগুলো করতে পারি, ইমিউনোফ্লুরেসেন্স মেথডগুলো। আচ্ছা, এটা আমরা কীভাবে প্রিভেনশন করতে পারি, এটা হচ্ছে আমরা ভ্যাকসিনেশন করে প্রিভেনশন করতে পারি। ভ্যাকসিনেশন, আচ্ছা এটা আমরা ভ্যাকসিনেশন করতে পারি। একটা হচ্ছে লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন,
এটা হচ্ছে আমরা 10 বছর বয়সে সিঙ্গেল ডোজ প্রোটেক্ট ফর দ্য 10 ইয়ার্স ভ্যাকসিন অ্যাজ MMR ভ্যাকসিন। হ্যাঁ, মাম্পস, মিজলস, রুবেলা 3টা ভ্যাকসিন একসাথে দিয়ে থাকি। এটা হচ্ছে সিঙ্গেল ডোজ প্রোটেক্টস 10 ইয়ার্স আমাদেরকে প্রোটেক্ট করে, ঠিক আছে। এটা সাধারণত তেমন কোনো স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই, তো আমি তারপরে একটু ট্রিটমেন্ট সম্পর্কে আমি একটা আপনাদেরকে ছবির মাধ্যমে বলবো। এটা হচ্ছে কোনো ট্রিটমেন্ট না, এটা একটা ভাইরাস ইনফেকশন। এই যে যেমন যে কোনো ভাইরাসের আসলে তেমন কোনো ট্রিটমেন্ট নাই, কারণ অ্যান্টিভাইরালগুলো আমরা ব্যবহার করি না, এগুলো আমাদের কি করে, এগুলো আমাদের হচ্ছে ভালো থেকে খারাপ বেশি করে। তো সেই জন্য ইভেন এখন যে করোনা ভাইরাস দেখা যাচ্ছে, ওই করোনা ভাইরাসও কি আমরা স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট দিচ্ছি না, আমরা সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো দিচ্ছি। তো এটা আমরা জেনে রাখি, যদি মামস ভাইরাস করতে হবে আমাদের প্রোটেকশন করতে হবে, প্রিভেনশন করতে হবে কিভাবে, ভাইরাসের মাধ্যমে। তো আমরা তো যদি ভাইরাসের মাধ্যমে যদি আমরা প্রোটেকশন করতে পারি তাহলে এটা সব থেকে ভালো, ঠিক আছে। তো মেইন হচ্ছে আমরা এই যে প্রিভেনশন করে করতে পারি। প্রিভেনশন করার জন্য আমরা বেশ কিছু, এই যে এখন যেভাবে করে করোনা ভাইরাস, অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভাইরাস থেকে এইভাবে আমাদেরকে কি করতে হয়, রক্ষা পেতে হয়, ঠিক আছে। এখানে হচ্ছে যে কখনো কোনো কিছু মানে যে আমাদের এই যে আমরা যে গ্লাস শেয়ার করি, ওইসব গ্লাস যাতে শেয়ার না করি, যাতে স্যালাইভা লেগে যায়, ওই ধরনের কোনো কিছু যাতে শেয়ার না করি। ওয়াটার বোটলস, আমাদের খাবার খাবার যে কাপ, এগুলো যাতে আমরা শেয়ার না করি, ঠিক আছে। সবসময় কি হতে পারে, আমাদের কাশি, স্নিজিং, এগুলোকে আমরা কি করতে পারি, প্রোটেক্ট করতে পারি। এই যে কীভাবে প্রোটেক্ট করে আপনারা তো এখন সবাই জানেন, এগুলো গণমাধ্যমে প্রচুর বলা হচ্ছে যে আমরা হাঁচি বা কাশি দিলে কি করব, টিস্যু দিয়ে ভালোভাবে আটকায় রাখবো, এবং টিস্যুটা ইয়েতে ফেলে দিতে হবে, ডাস্টবিনে ফেলে দিতে হবে। অথবা যদি হঠাৎ করে হয় তাহলে আমাদের হাতের কনুই ব্যবহার করতে হবে, ঠিক আছে। এবং এরপরে হাত ধুয়ে ফেলতে হবে, ওকে। আর হাত ধুইতে হবে যত ফ্রিকুয়েন্টলি সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে, আর হচ্ছে যে ডিসইনফেক্ট শেয়ার সারফেস, হ্যাঁ, ক্লিন করতে হবে। এই তো এগুলোই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের সব ধরনের ভাইরাসের প্রোটেকশনগুলো একই, ওকে। তা আমি আবার ফিরে যাই, আমরা প্রথমে কি পড়লাম, আমরা ভাইরাসের ফ্যামিলিটা পড়লাম। হ্যাঁ, ভাইরাসটি কি, ভাইরাস সম্পর্কে আমরা খুব সিম্পলি জানলাম যে এটা একটা কন্টাজিয়াস ভাইরাস, এটা রেসপিরেটরি ফিমার্স থেকে হয়। তো একটা ফিগার দেখিয়েছিলাম, ওটা আমি যদি বলতে যাই তাহলে এটা হচ্ছে যে রেসপিরেটরি লিম্ফ নোড প্যাথোফিজিওলজির একটা ফিগার দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। এটা হচ্ছে যে নাজোফ্যারিংস, আমি আবার সেম কথাগুলো আসলে আমি আবার বলছি, হ্যাঁ, যারা প্রথম থেকে শুনে নেন তারা আবার এখন শুনে নেন। এই যে এটা হচ্ছে একটা প্যারামিক্সো ভাইরাস, এই লাইনটা আপনারা লিখে রাখতে পারেন, মামস ভাইরাসের এই কথাগুলো আপনাদের প্রয়োজন আছে। যে ফ্যামিলি, এটা একটা RNA ভাইরাস, এখানে 1 অ্যান্টিজেনিক টাইপ থাকে, ঠিক আছে। এটা লেখার দরকার নেই, এই 3টে লাইন পড়েন, যে প্যারামিক্সো ভাইরাস এবং RNA ভাইরাস। যদি খুব বেশি কঠিন লাগে তাহলে এই লাইনটাও বাদ দিতে পারেন, শুধু এই 2 লাইন পড়লে হবে, ঠিক আছে। এখানে 1 অ্যান্টিজেন থাকে, না পড়লেও হবে। আর এটা হচ্ছে এই যে প্যাথোজেনেসিসটা আমরা একটু জেনে নিই, এটা মুখস্থ করার দরকার নেই, এটা বোঝার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে রেসপিরেটরি ট্রান্সমিশন হয়, ভাইরাসটা ফোমাইটস বা ড্রপলেটসের মাধ্যমে ঢুকে কি হয়, এই যে ন্যাজোফ্যারিংস আছে, ন্যাজোফ্যারিংসের এখানে কি থাকে, লিম্ফ নোড থাকে, লিম্ফ নোডে ইনফ্লামেশন করে, লিম্ফ নোডে ওরা রিপ্লিকেশন করে, অনেকগুলো বাড়ায়, ভাইরাসটা বাড়ায়, তারপরে কি হয়, এটা কি হয়, যেখানে প্যারোটিড গ্ল্যান্ড আছে, প্যারোটিড গ্ল্যান্ডকে অনেক সময় কি করে, ইনফ্লামেশন করে, ওকে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারগুলো লেটারাল হতে পারে, ইনকিউবেশন পিরিয়ড 14 দিন, এটা আপনারা পড়ে রাখেন, 14 থেকে 18 দিন। আর কি হতে পারে, নন স্পেসিফিক, তাদের মানে যে মাথা ব্যথা, লো গ্রেড ফিভার হতে পারে, মাইলজিয়া হতে পারে, এটার জন্য সবথেকে ভালো হয় ফিগারটা, হ্যাঁ, এই ফিগার এটা আরও বেশি ক্লিয়ার, এটা এটা পড়তে পারেন, ঠিক আছে। তাদের কি হয় যে ফুলে যাবে, ফিভার হবে, হেডেক হবে, মাসেল এক হবে, এগুলোই সিমটম। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম, আমি একটু ইয়া করি যে আমি তার এপিডেমিওলজিটা পড়লাম বা প্যাথোজেনেসিসটা পড়লাম, ঠিক আছে। আপনাদের বইয়ে যেমন আছে তেমন পড়লেও হবে, হ্যাঁ, আমার পড়াই যে পড়তে হবে নট দ্যাট, বইয়ে যেভাবে আছে ওভাবে করে জিনিসটা বুঝে নেন, বুঝে নিয়ে বইয়ের মতো করে মুখস্থ করে ফেলতে পারেন, ঠিক আছে। আমি ক্লাস নেওয়ার অর্থ হলো যে টার্মগুলো আপনারা বুঝেন না ওগুলো বুঝিয়ে দেওয়া,
প্লাস হচ্ছে যে যেগুলো ইম্পর্টেন্ট, যেমন বইয়ে অনেক কথা লেখা, কোনটা ইম্পর্টেন্ট আমরা বুঝি না, তো আমরা খুবই ছোট করে পড়বো। আমরা তার সম্পর্কে জানলে সে একটা কন্টাজিয়াস ভাইরাস, হ্যাঁ। তারপর হতে পারে যে সে কি হয়, অ্যাকওয়ার্ড হয় কিভাবে, সে একটা আরএনএ ভাইরাস, এটা জানতে পারি, আরএনএ ভাইরাস। তারপর আরেকটা জানতে পারি হচ্ছে প্যারামিক্সো ফ্যামিলি, প্যারামিক্সো ভাইরাস ফ্যামিলি, এটা জানতে পারি। ব্যাস, আর তেমন কিছু জানা নাই। পিরিয়ডটা জানতে পারি, 14 থেকে 18 দিন, হ্যাঁ। ইনকিউবেশন পিরিয়ডটা জানতে পারি। তো এখানে কি হয় ওটা তো আমরা জানলাম, সিমটমসগুলো জানলাম। সিমটমগুলো আমরা জেনেছি, এই যে এই ধরনের সিমটমগুলো হয়, মাথা ব্যথা, ফিভার। তবে অনেক সময় আরও কমপ্লিকেশন হতে পারে, আরও কমপ্লিকেশনগুলো নিয়েও আসতে পারে, যে যে জ্বর মাথা ব্যথা নিয়ে আসে নাই, এরপরে দেখা যেতে পারে যে আরও কী কী আসতে পারে, আমরা একটু দেখাই আপনাদেরকে। ওই যে কমপ্লিকেশনগুলো, হ্যাঁ, কী সমস্যা হয়, কমপ্লিকেশনগুলো অনেক সময় কমপ্লিকেশন আমি আগেও স্লাইড দেখিয়েছি, আমি আবার লিখে দিচ্ছি আপনাদেরকে। কি হতে পারে, যে প্যারোটাইটিস হতে পারে, ম্যানিনজাইটিস হতে পারে। এটা যদি ব্রেনে করে তাহলে কি হবে, ম্যানিনজাইটিস। ব্রেনে যদি কি করে, এটা ইনভলভ করে, অনেক সময় কি হতে পারে, এনকেফালাইটিস, হ্যাঁ। সবথেকে ইম্পর্টেন্ট, প্যারোটাইটিসের নিচেই আমি লিখে দিই, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা কি করে, অর্থাইটিস করে, অর্থাইটিস খুবই ইম্পর্টেন্ট। তো আমি তো অনেক কথা বলেছি, আমরা এগুলো মাস্ট মনে রাখবো, প্যারোটাইটিস, অর্থাইটিস। অর্থাইটিস হচ্ছে কিসের, ওই যে আমাদের স্পার্মের, ঠিক আছে, স্পার্ম কাউন্ট কমে যায়, যে টেস্টিসের ইনফ্লামেশনকে অর্থাইটিস বলছে, অর্থাইটিস। দেন হচ্ছে, বা এটাকে অ্যাপিডিডাইম অর্থাইটিসও বলা যায়। তারপর হলো প্যানক্রিয়াটাইটিস অনেক সময় করে, আচ্ছা এত বেশি ইম্পর্টেন্ট আমি লিখছি না। অনেক সময় মায়োকার্ডাইটিসও করতে পারে, মায়োকার্ডাইটিসও খুব বেশি ফ্রিকুয়েন্ট না, তার থেকে বেশি ফ্রিকুয়েন্ট হচ্ছে ডেফনেস করতে পারে, ঠিক আছে, মানে সে কানে শুনবে না, এগুলো কমপ্লিকেশন করতে পারে। এনকেফালাইটিস, ম্যানিনজাইটিস হতে পারে, অনেক সময় কি হতে পারে, আর্থ্রাইটিসও হতে পারে। ওকে, এগুলা হচ্ছে কমপ্লিকেশন। তো কমপ্লিকেশনের পরে আমরা যে ডায়াগনোসিস নিয়ে আমরা আরেকবার একটু আপনাদেরকে একদম বলি, মানে একদম স্পেসিফিক করে বলি, আপনারা মনে করতে পারেন যে অনেক লেখা লিখেছে, কোনটা ইম্পর্টেন্ট হয়তো নাও বুঝতে পারেন। এটা সাধারণত আমরা কি করি, সাবক্লিনিক্যাল। সাবক্লিনিক্যাল মানে কি, ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করে ফেলে, ব্যাস জাস্ট 3টা কথা লিখবো। একটা হচ্ছে সাবক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করি, আরেকটা হচ্ছে আমরা আইসোলেশন অফ দ্য ভাইরাস বাই আরটিপিসিআর, যে এখন যেভাবে নোভেল করোনা ভাইরাসকে করা হচ্ছে, ঠিক আছে, আরটিপিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। আচ্ছা, আরেকটা করতে পারি হচ্ছে ইমিউনো অ্যাসে। ওকে, ইমিউনো অ্যাসে কী করে, এখানে ডিটেক্ট করা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন, ইমিউনোগ্লোবুলিন এম, আর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনো অ্যাসে করে করতে পারি। পরবর্তীতে আমরা কি পাইতে পারি, হায়ার অ্যান্টিবডি পাইতে পারি, ঠিক আছে। এই যে ইমিউনোগ্লোবুলিন জি, এগুলো হাই, এগুলো পেয়ে আসলে কোনো লাভ নাই এগুলা। তো সাধারণত আমরা সাবক্লিনিক্যালি করি, অথবা যদি একদম কনফার্ম হওয়া লাগে তাহলে হচ্ছে আমরা যে আরটিপিসিআর করি। দেন হচ্ছে কীভাবে প্রিভেনশন করবো, এমএমআর ভ্যাকসিন দিয়ে, অথবা এইগুলা, এই যে আমাদেরকে প্রোটেক্ট করে আমরা মামস থেকে বাঁচতে পারি। আমি এখন একটু কিছু রিয়েল পিকচার দেখাই আপনাদেরকে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেখা যাচ্ছে, এই যে তার প্যারোটিড গ্ল্যান্ডটা ফুলে গেছে, যে দেখেন প্যারোটিড গ্ল্যান্ডটা সোয়েলিং হচ্ছে, এই যে দেখেন ইউনিল্যাটারাল।
এই যে ওর ক্ষেত্রে ইউনিল্যাটারাল, আবার ওনার ক্ষেত্রে কি বায়োল্যাটারাল, দুই পাশে হয়েছে। ঠিক আছে, এই বাচ্চার ক্ষেত্রে হয়েছে 6 মাসের আগে, তেমন একটা হয় না। ওকে, এই যে প্যারোটিড গ্ল্যান্ড, এখানে গ্ল্যান্ডটা দেখিয়েছে, একটু দেখেন। এখানে এই যে গ্ল্যান্ড থাকে আমাদের, এই গ্ল্যান্ডটা কি হলো, সুইলিং হয়ে বড় হয়ে গেছে, সেজন্য হচ্ছে যে ইনফ্লামেশন হচ্ছে। এটা আমরা পড়েছি। এই যে, তো আশা করি আমি বুঝতে পেরেছেন আপনারা। এবার আমাকে একটু বলতে হবে, আমাদের ক্লাস টাইম শেষ, যে বলতে হবে যে আপনারা বুঝেছেন কি না। না বুঝলে একটু আমাকে বলতে হবে যে আমি এই ব্যাপারটা বুঝি না, আমি ওটা একটু বুঝিয়ে দেবো, তারপর আমরা শেষ করে দেবো ক্লাস। আমি 1 মিনিট ওয়েট করছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। একটু বলেন। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন নাই, সবাই বুঝে গেছেন? থ্যাঙ্কস। ওকে, আপনাদেরকেও থ্যাঙ্কস ধৈর্য ধারণ করে পড়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো আমি তো আগে পিকচার দেখিয়েছি, তারপরে স্পেসিফিক করে বলছি, যেটা লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন দিই আমরা, যেটা হচ্ছে 25 বছর ধরে ইমিউনিটি দেবে। তো লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন সাধারণত এমএমআর ভ্যাকসিন, এটার জন্য যেটা দেওয়া হয় এটা হচ্ছে এমএমআর ভ্যাকসিন, ঠিক আছে। এখানে কি থাকে, একসাথে দিয়ে দেয়, মিজলস মামস রুবেলা একসাথে দিয়ে দেয়, ঠিক আছে। এটা সাধারণত 2 সেপারেট ডোজে দেয়। 4 উইকস আর রিকমেন্ডেড ফর চিলড্রেন মোর দেন 1 বছরের পরে 2টা ডোজে করে দিয়ে দেয়। এটা আমরা আলাদা করে যখন আমরা এই ইমিউনিটির জন্য আমরা যে ভ্যাকসিনগুলো পড়বো, ওখানে আমরা পড়ে নেব যে কখন কখন ওই ডোজগুলো দিই, ঠিক আছে। এমএমআর ভ্যাকসিনের মাধ্যমে আমরা প্রিভেনশন করতে পারি, প্লাস হচ্ছে এই যে প্রোটেকশনের মাধ্যমে আমরা প্রিভেনশন করতে পারি, বারবার হাত ধুয়ে ক্লিন করে, ঠিক আছে, সেফলি থেকে। ওকে, দেন তাহলে আমাদের আর কোনো পড়া নাই, সো আমরা শেষ করে দিচ্ছি। কোনো কোয়েশ্চেন যদি না থাকে আমি শেষ করে দিচ্ছি। অনেক সময় নেটওয়ার্কের কারণে এখানে ভালো মতো সব কোয়েশ্চেনগুলো আসে না, তো এরপর যদি আপনাদের কোয়েশ্চেন থাকে আপনারা লিখবেন, তারপরে কমেন্ট বক্সে আমি চেষ্টা করব অ্যান্সার করার জন্য, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।